ভিতরে ভিতরে অশান্তি। সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেও তার মনের ভিতরে এক তীব্র ঝড় বইছে। তার ভেতরে ভেতরে পুড়ে যাচ্ছে। দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এক জায়গায়। সে টেবিল থেকে একটা ঠান্ডা শরবতের গ্লাস নিল, পুরোটা একেবারেই গিলে ফেলল, যেন শরবতের ঠান্ডা তার জ্বলন্ত রক্তকে একটু প্রশমিত করবে। কিন্তু না, কিছুতেই শান্তি আসছে না। একা একা নিচে পায়চারি করতে লাগলো, একবার ডানে একবার বাঁয়ে। মন তার ছাদেই পড়ে আছে। সে নিজের সাথেই যুদ্ধ করছে। সে ছাদে যাবে না, কিন্তু মন মানছে না, কিছুতেই স্থির থাকতে পারল না। অবশেষে হাল ছেড়ে দিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে লাগলো। যত উপরে উঠছে তত তার বুক ধড়ফড় করছে। প্রতিটা সিঁড়ি যেন হৃদস্পন্দনের সঙ্গে তাল মিলিয়ে কাঁপছে। অবশেষে ছাদের দরজার কাছাকাছি পৌঁছল। দরজার আড়ালে দাঁড়িয়ে তাকালো, আর সামনের দৃশ্যটা দেখে মুহূর্তেই তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল, চোখের মনি প্রসারিত হয়ে গেল, চোয়াল শক্ত হয়ে উঠল। রুহান ছাদের দরজার পাশে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ ঠিক সামনের দৃশ্যে আটকে আছে। মেহের পকেট থেকে ছোট একটা রিংয়ের বক্স এবং একটা চিঠি বের করে রুহির দিকে তা এগিয়ে দিচ্ছে, আর রুহি হাসি মুখে তা গ্রহণ করছে। রুহানের মনে হলো সময় যেন থেমে গেছে। তার চারপাশটা হঠাৎ নিঃশব্দ হয়ে গেছে। শুধু একটা আওয়াজ ভিতর থেকে চিৎকার করে উঠছে, না, এটা হতে পারে না। তার বুক ধড়ফড় করতে থাকে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে, পায়ের নিচে জমি নেই যেন। এটা কি সত্যি? রুহি কি মেহেরের প্রস্তাব মেনে নিয়েছে এত সহজে, এত তাড়াতাড়ি? রুহান ধীরে ধীরে এক পা পিছিয়ে আসে। ঠিক তখনই কারো পায়ের আওয়াজ তার কানে আসে। সে ঝট করে বাস্তবে ফিরে আসে, তাড়াতাড়ি ছাদের দরজার আড়ালে সরে দাঁড়ায়। মেহের একা একা নিচে নামছে, তার মানে রুহি এখনো ছাদেই। রুহানের রাগে ভারী নিঃশ্বাসে ছাদের পরিবেশটা হঠাৎ ঘন হয়ে উঠল। সে ধীরে ধীরে রুহির দিকে এগিয়ে যায়, চোখে তীব্র রাগ, দুই হাত মুষ্টিবদ্ধ করা, যেন নিজেকে ঠেকিয়ে রাখার শেষ চেষ্টা করছে। রুহি তখনও চিঠি আর রিং বক্সের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে সে চমকে সামনে তাকালো। সামনেই রুহান রাগে ফুঁসতে ফুঁসতে এগিয়ে আসছে তার দিকে। রুহির কণ্ঠ শুকিয়ে গেল, বুক ধড়ফড় করতে লাগলো। যা আশঙ্কা করছিল অবশেষে তাই হলো। রুহানের চোখে মুখে যে রাগ, সেটা বুঝে নিতে বাকি রইল না রুহির। রুহান চোয়াল শক্ত করে রুহির সামনে এসে দাঁড়ায়। সে গলা নিচু ও গম্ভীর করে জিজ্ঞেস করে, মেহের কেন এসেছিল এখানে? রুহি থমকে গেল, চোট ধরা পড়ার মতো অস্বস্তি নিয়ে সে বলে, ওই তেমন কিছু না, এমনি। কিন্তু রুহানের আর সহ্য হলো না। সে হঠাৎ রুহির বাহু শক্ত করে ঝাঁকিয়ে উঠল, ক্ষোভে জ্বলে উঠে সে বলে, এমনি এসেছিল? তাহলে তোমার হাতে এইসব কি? তার গলার স্বরে ব্যথা ছিল, রাগের সাথে অভিমানও। রুহির মনে হচ্ছিল নিজের মাথাটাই যদি এখন দেয়ালে ঠুকে ফাটাতে পারত। এই কেমন দুর্ভাগ্য তার! প্রতিবার তার কোনো গোপন বা ব্যক্তিগত মুহূর্তেই হঠাৎ উদয় হয় রুহান, যেন ছায়ার মতো সবসময় পেছনে লেগে আসছে। আর তার সাথে মেহেরকে দেখলেই রুহান রেগে আগুন হয়ে যায়। রুহির মাথায় একটা কথাই ঘুরছিল, সে মেহেরের সাথে যাই করুক না কেন, রুহান কে যেভাবে রাগ দেখাবে, প্রশ্ন করবে। রুহি এবার চোয়াল শক্ত করে তার বাহু ছাড়াতে চাইল, কিন্তু পারল না। রুহানের মুঠো ভাঙার মতো ছিল না। সে এবার রেগে বলে, আমার হাতে যাই থাকুক, আপনাকে কেন বলবো? আর আপনি আপনি আমাকে আবার টাচ করছেন কোন সাহসে? রুহান রুহির কথায় বিন্দুমাত্র পাত্তা না দিয়ে আরো এক ধাপ এগিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, মেহের তোমাকে কি বলছিল, আর তোমাকে এসব কেন দিল? রুহি এবার তার বাহু ছাড়াতে ছটফট করতে লাগলো, কিন্তু রুহানের সাথে না পারায় সে দাঁতে দাঁত চেপে বলে, আমি আপনাকে কিছু বলতে বাধ্য নই, ছাড়ুন আমাকে। রুহানের রাগ যেন আরো বেড়ে গেল। সে হঠাৎ চিৎকার করে বলে ওঠে, বলতেই হবে আমাকে, না হলে খুব খারাপ হবে। রুহিও এবার দ্বিগুণ রেগে রেগে বলে, আপনি বারবার আমার সাথে এমন অসভ্যতা করতে পারেন না রুহান। গতবারও জোর করেছেন, কি ভাবেনটা কি নিজেকে? রুহির কথায় রুহান নিজেকে ধাতস্থ করলো। সত্যি তো, সে রাগের মাথায় বারবার রুহিকে কষ্ট দিয়ে ফেলে। না, সে এবার এমন কিছু করবে না। হঠাৎ করে সে রুহির বাহু ছেড়ে দেয়, হাঁ করে কিছুক্ষণের জন্য রুহির মুখের দিকে তাকিয়ে থাকে। সে রাগের মাথায় আবারও সীমা ছাড়িয়ে ফেলছে। সে এবার জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে, এরপর ঠান্ডা গলায় জিজ্ঞাসা করে, টেল মি রুহি, মেহের তোমাকে প্রপোজ করেছে? আর তুমিও কি
অ্যাকসেপ্ট করেছো? রুহি কি বলবে বুঝে উঠতে পারে না। রুহানকে দেখে কেমন এলোমেলো লাগছে। সে আর কিছু না ভেবে রুহানকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে রুহান এবার তার এক বাহু ধরে তাকে পেছন থেকে টেনে এনে সামনে দাঁড় করায়। নিজের দু হাতের আঁচলায় রুহির মুখটা নিয়ে ফিসফিস করে বলে, চলে যাচ্ছ কেন? বলো, মেহের তোমাকে প্রপোজ করেছে আর তুমি কি অ্যাকসেপ্ট করেছো? রুহি রুহানের দিকে তাকায়। রুহান দু হাত দিয়ে ধীরভাবে আঁকড়ে রেখেছে রুহির গাল দুটো। রুহি এবার রুহানের প্রশ্নের উত্তর না দিয়ে তার হাত দুটো ছাড়াতে চায়, কিন্তু সে পারে না। কণ্ঠে যে তার ক্লান্তি মিশিয়ে বলে, রুহান ছাড়ুন আমায়। কিন্তু রুহান কিছুতেই ছাড়ে না, বরং একই তীব্রতা নিয়ে ফের জানতে চায়। বলো, মেহের তোমাকে প্রপোজ করেছে? রুহি এবার থেমে যায়, চোখ তুলে তাকায় রুহানের চোখের দিকে। এরপর ঠান্ডা গলায় বলে, না। ব্যাস, এই একটা শব্দ যেন রুহানের বুক চাপা পাথরকে সরিয়ে দেয় মুহূর্তেই। সে ধীরে ধীরে রুহির মুখটা ছেড়ে দেয়, একটা দীর্ঘশ্বাস ফেলে। কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই তার দৃষ্টি পড়ে রুহির হাতের দিকে। রুহির হাতে এখনো আঁকড়ে ধরা মেহেরের দেওয়া ছোট রিং বক্স আর সেই চিঠিটা। রুহানের ভ্রু কুঁচকে যায়, মুখটা কালো মেঘে ছেয়ে যায় আবার। মেজাজ বিগড়ে গেল তার। সে একটা ঢোক গিলে স্বর নিচু করে বলে, তাহলে এসব কেন দিয়েছে তোমায়? আর তুমি কেন এসব নিলে? রুহি কিছু বলে না। সে চুপচাপ লক্ষ্য করছিল, আর তার না বলাতেই যেন রুহানের চোখে মুখে এক ধরনের প্রশান্তির রেখা ফুটে উঠেছে। কিন্তু সে জানে রুহানের প্রতিটি প্রশ্নের জবাব দেওয়া তার পক্ষে সম্ভব নয়। এই উপলব্ধি থেকেই সে নিরুত্তরে পিছু হটে চলে যেতে চায়। ঠিক তখনই রুহান এগিয়ে এসে তার কবজি চেপে ধরে। কণ্ঠস্বর শীতল কিন্তু গম্ভীরভাবে বলে, স্পিক আপ রুহি, এসব কেন দিয়েছে তোমায়? রুহির ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেল। সে রুহানের হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নেয়, কঠিন কণ্ঠে বলে, আপনার সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। রুহানের চোয়াল তীক্ষ্ণ হয়ে ওঠে। আদেশের স্বরে সে বলে, ফেলো এসব। বলে রুহির হাত থেকে বক্সার চিঠিটা জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং আছড়ে ফেলে দেয় মাটিতে। বস্তু দুটি যেন তার সন্দেহ আর ঈর্ষার প্রতীক হয়ে পড়ে থাকে। রুহির মাথায় যেন আগুন ধরে গেল। সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। এক ঝাঁজ রাগ নিয়ে সে রুহানকে সজোরে এক ধাক্কা দেয়। চোখ জ্বলে উঠছে রাগে, চিৎকার করে বলে ওঠে, কোন সাহসে আপনি এসব ফেলে দিলেন? কি যায় আসে আপনার এসবে? মেহের আমাকে পছন্দ করলেই বা আপনার কি যায় আসে? রুহান এবার আর নিজেকে সংবরণ করতে পারে না। সে রুহির বাহু ধরে এমন জোরে ঝাঁকায় যেন তার ভেতরের রাগ বেরিয়ে আসে। সে দ্বিগুণ রাগ নিয়ে চিল্লিয়ে বলে, আমার যায় আসে, বিকজ আই লাভ ইউ। মুহূর্তটাই যেন থমকে যায়। রুহির শরীরের রক্ত যেন হিমস্রোতের মতো জমে আসে। কিন্তু তলপেটের গভীরে একদম অজানা এক স্পর্শ, স্নায়ু যেন উত্তাল হয়ে লাফিয়ে ওঠে একসাথে। তার চোখ রুহানের দিকে স্থির হয়ে থাকে। তাকানো নয়, সে যেন তাকে চেনে চেষ্টা করছে নতুন ভাবে, নতুন ব্যাখ্যায়। রুহান রুহির বাহু ছাড়ে না। সে চোখ বন্ধ করে একটা গভীর ঢোক গিলে নেয়। হ্যাঁ, এটা ভালোবাসা নিঃসন্দেহে। এই টান, এই যন্ত্রণা, এই ব্যাকুলতা, এসব আকুতির নাম ভালোবাসা ছাড়া আর কি হতে পারে? পরক্ষণে সে রুহিকে আষ্টে পিষ্টে শক্ত করে জড়িয়ে ধরে, যেন রুহিকে নিজের ভেতর পুড়িয়ে রাখতে চায় চিরদিনের জন্য। রুহি এখনো স্তব্ধ। তার দুই পা যেন ভূমির সংযোগ হারিয়ে ফেলেছে। রুহান তার কোমর চেপে ধরে তাকে শূন্যে তুলে নিয়েছে, ভালোবাসার ওজনহীন ঘূর্ণিপাকে। রুহি চোখ বুঝে অনুভব করে রুহান ঠিক তার কতটা কাছে। তার বুকের স্পন্দন, নিঃশ্বাসের তাপ, সবকিছুই যেন ঢেউ হয়ে ছুঁয়ে যাচ্ছে রুহিকে। রুহি রুহানকে জড়িয়ে ধরে না, কিন্তু তার অনুভূতি কেঁপে উঠছে ভিতরে ভিতরে। রুহানের মুখটা গিয়ে ঠেকেছে রুহির ঘাড়ের কাছে। তার গাঢ় ও উষ্ণ নিঃশ্বাস বারবার আশ্রে পড়ছে রুহির ত্বকে। একটা অদ্ভুত দহন সৃষ্টি করে যাচ্ছে প্রতিটি ছোঁয়ায়। আর তখনই রুহান ফিসফিস করে বলে, তুমি জানো না রুহি, তোমাকে অন্য কারো দিকে একটু তাকাতে দেখলেও আমার ভিতরটা ছিঁড়ে যায়। অন্য কারো চোখে তোমায় একটুখানি আশ্রয় নিতে দেখলে মনে হয় যেন কেউ আমাকে নিঃশব্দে টেনে নিচ্ছে আমারই হৃদয় থেকে। প্রতিটি মুহূর্তে তোমার কাছে থাকার যে তৃষ্ণা, তা যেন আরও প্রগাঢ় হচ্ছে অবিরত। তোমার একটুখানি দূরত্বেই আমি তলিয়ে যাব গভীর অনিশ্চয়তায়। প্লিজ ডোন্ট লিভ মি রুহি। রুহানের বলা প্রতিটি বাক্য যেন রুহির হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করলো। তার ভিতরটা কেঁপে উঠল নিঃশব্দে। তার চোখের কোণ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কেন, তা সে নিজেও বলতে পারে না।
এই অজানা কম্পন থেকে সে নিজেকে সামলে নেয় ধীরে ধীরে। তারপর নিঃশব্দ এবং স্থির ভঙ্গিতে রুহানের বন্ধন থেকে নিজেকে মুক্ত করে নেয়। রুহান বাধা দেয় না, সে কেবল অস্ফুট শ্বাসের ভারে রুহিকে ছেড়ে দেয়। রুহি তাকায় রুহানের চোখের দিকে। তীব্র লালচে চোখ জোড়া, বিস্ময়, ব্যথা, অভিমান আর ব্যাকুলতা মিশে আছে সেখানে। দুজনেই কয়েক মুহূর্ত একে অপরকে নির্ভুল দৃষ্টিতে তাকিয়ে থাকে নিঃশব্দে। রুহি চোখ নামিয়ে নেয়, ধীরে ধীরে নিচু হয়ে মাটিতে পড়ে থাকে সেই বক্স আর চিঠিটা তুলে নেয়। একটি কথাও না বলে পেছন ফিরেই হাঁটতে যায়, কিন্তু রোহান তা হতে দেয় না। চোখের সামনে চিঠি ও বক্স তোলা দৃশ্য যেন আগুন ঢেলে দেয় রুহানের মনে। সে চোখ বন্ধ করে পেছন থেকে রুহিকে জড়িয়ে ধরে, তার দুই বাহুর মধ্যে রুহিকে আগলে নেয়। জোরে নয়, কিন্তু এমন এক দৃঢ়তায় যেন হারানোর ভয়টা হাত দিয়ে চেপে রাখছে। রুহি দাঁড়িয়ে যায়, এই ছোঁয়ায় সে থমকে যায়। তার শরীর জবাব দিতে চায় না, কিন্তু হৃদয়ের ভিতর কাঁপুনি বয়ে যায়। রোহান মুখটা রুহির কানের কাছে নিয়ে আসে এবং কাঁপা কণ্ঠে বলে, ডোন্ট গো রুহি। রুহি চোখ বন্ধ করে নেয়, তার ঠোঁট কাঁপছে। সে বন্ধ রেখে ফিসফিস করে বলে, আমি আমি আপনাকে ভালোবাসি না, তাই জোর করবেন না প্লিজ। রোহান স্থির দৃষ্টিতে রুহির মুখের প্রতিটি রেখা পড়ছিল। সে এবার ধীরে রুহিকে সামনে ফিরিয়ে আনে, তার বাহু দুটো ধরে গলায় এক অভিমান ভরা কোমলতা নিয়ে বলে, কেন বাসো না? রুহি নিজেকে তড়িৎ গতিতে সামলে নেয়। এই দুর্বল মুহূর্তে ডুবে যাওয়ার ইচ্ছেটা সে কঠোর হাতে থামিয়ে দেয়। না, এই আবেগ তার পথ নয়। তার স্বপ্ন আছে, দায়িত্ব আছে। মা ও ছোট বোনকে নিয়ে একটি পৃথিবী তার, যেখানে রোম্যান্স বা প্রেম নয়, বাস্তবতা নামক শব্দটি বড় হয়ে দাঁড়িয়ে আছে সামনে। আর সবচেয়ে বড় কথা, রুহান একসময় তাকে অসম্মান করতে দ্বিধা করেনি, তার আত্মসম্মানে আঘাত করেছে। সেসব কি এত সহজেই ভোলার মতো? রুহির কণ্ঠ কঠিন হয়ে ওঠে। আপনি আমাকে ভালোবাসেন, তাই আমাকেও যে বাসতে হবে এমন তো কোনো কথা নেই। আর ভালোবাসা এতটাও সস্তা না যে কেউ হুট করে ভালোবাসি বললেই আমাকেও ভালোবাসতে হবে। এই বলে সে হাঁটতে চায়, চলে যেতে চায় সেই বন্ধন থেকে, কিন্তু ঠিক তখনই পেছন থেকে রুহানের কণ্ঠ ছুটে আসে। তীক্ষ্ণ আর ব্যাকুল কণ্ঠে সে বলে ওঠে, তাহলে তুমি মেহেরের থেকে কেন এসব জিনিস নিয়েছো? রুহির চোখে আগুন জ্বলে ওঠে, তার মেজাজ ছটফট করে ওঠে রক্তের সঙ্গে। সে দাঁতে দাঁত চেপে ক্রোধ সামলে উত্তর দেয়, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনাকে বলতে আমি বাধ্য নই। রুহান ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে, নিজেকে শীতল রাখার জন্য ভিতরে ভিতরে সংগ্রাম করে। তারপর ধীরে ধীরে রুহির সামনে এসে কোমল অথচ ধীর কণ্ঠে বলে, ওকে, তুমি সময় নিয়ে জানাও যে তুমি আমাকে ভালোবাসো কিনা। রুহি মুখ ঘুরিয়ে নেয়, তার চোখে অনীহার মেঘ জমে ওঠে। সে নিচু কণ্ঠে অথচ নিঃসংশয়ে বলে ওঠে, আমি আপনাকে কখনোই ভালোবাসবো না, কারণ আমি আপনাকে ঘৃণা করি, যেটা অনেক আগেই বলেছিলাম আপনাকে। রুহি আর থামল না, ভারী পা ফেলে সে চলে যেতে লাগলো। কিন্তু রোহা নিজেকে আর ধরে রাখতে পারল না। তার বুকের মধ্যে জমে থাকা ক্রোধ, অসহায়তা আর হাহাকার একসাথে গর্জে উঠল। সে ছাদের রেলিংয়ে নিজের হাত মুঠো করে বারবার আঘাত করতে লাগলো। উন্মাদনা আর যন্ত্রণার এক বিভীষিকাময় চিত্র যেন। হঠাৎ রুহি থেমে গেল, পেছন ফিরে তাকাতেই চমকে উঠল। রোহানের হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। রেলিংয়ের উপর তার গাঁথা ঘুষিগুলোর ছাপ লালচে হয়ে উঠেছে। তবুও রোহান থামছে না। সে দাঁতে দাঁত চেপে রেগে অনবরত আঘাত করতে থাকে হাতে। রুহির হাত থেকে ছিটকে পড়ে যায় সেই চিঠি আর রিংয়ের বাক্স। কোনো কিছু না ভেবে ভয় আর উদ্বেগে কাঁপতে কাঁপতে সে ছুটে আসে রুহানের কাছে। সে রুহানের সামনে এসে দাঁড়ায়। রুহি কাঁপতে থাকা হাতে রুহানের ক্ষতবিক্ষত হাতটা নিজের দুই হাতে নিয়ে নেয়। তার কণ্ঠ কেঁপে ওঠে, যন্ত্রণায়, রাগে আর ভালোবাসার এক অস্বীকার্য স্বীকারোক্তিতে চিৎকার করে ওঠে, পাগল হয়ে গেছেন আপনি? নিজেকে কেন আঘাত করছেন? রুহান কাতর নিস্তেজ চোখে তাকিয়ে থাকে রুহির মুখের দিকে। তার সেই দৃষ্টিতে অনুতাপ, আকুলতা আর একরাশ নির্ভরতা মিশে গেছে। রুহি ওদিকে রুহানের রক্তাক্ত হাত দেখে একেবারে তটস্থ হয়ে ওঠে। মনের ভেতর হাহাকার শুরু হয়। এই মানুষটাকে সে ঘৃণা করতে চেয়েছিল, কিন্তু এই ক্ষতের গহ্বরে সে যেন তার সমস্ত আবেগ ঠেলে দিয়েছে অজান্তেই। রুহির ওড়নাটা সুতির নয়, ফলে ওটা দিয়ে হাত বাঁধা সম্ভব নয়। সে আর এক মুহূর্তও ভাবে না, অস্থির কণ্ঠে বলে ওঠে, আপনার রুমে চলুন, হাত থেকে রক্ত ঝরছে, ঔষধ লাগাতে হবে। রুহা নিথর হয়ে দাঁড়িয়ে থাকে। তার দৃষ্টি রুহির মুখে আটকে আছে, সেই মুখে যেটা সে বারবার কল্পনায় ছুঁতে চেয়েছে। রুহি উসখুস করতে থাকে, তার কণ্ঠে এবার হালকা বিরক্তি মিশে যায়।
কি হলো, চলুন? রুহান খুব ধীরে বলে। না, কিছু হবে না। তার স্বরে নিষ্পৃহতা নয়, বরং একরকম আত্মদহনের আভাস। রুহি চোখ রাগে জ্বলে ওঠে। সে কঠোর সুরে বলে ওঠে, চলুন বলছি। রুহান এবার তার অপর হাতটা বাড়িয়ে রুহির গালে রাখে। তপ্ত আঙ্গুলে সে ছুঁয়ে দেয় রুহির কোমল গাল। তার গলায় কাঁপন, চোখে জলাভার। আশ্রয় খোঁজা এক টুকরো ব্যর্থতা নিয়ে সে বলে, আমাকে কি ক্ষমা করা যায় না? আমি কি এতটাই ঘৃণিত তোমার কাছে? রুহি এবার চোখ নামিয়ে নেয়। এলোমেলো দৃষ্টি ফেলল মেঝেতে। রুহানের মুখটা একটু কাছে আসে। তার নিঃশ্বাস গরম অথচ কাঁপা। সে পুনরায় বলে, টেল মি রুহি। রুহি এবার ধীরে অনিচ্ছায় চোখ তুলে রুহানের দিকে তাকায়। তার ঠোঁট কাঁপে, গলা শুকিয়ে আসে, কিন্তু সে মিনমিনিয়ে বলে, আগে রুমে চলুন, আপনার হাতে ঔষধ লাগাতে হবে। রুহান ধীরে ধীরে তার হাতটা গাল থেকে সরিয়ে নেয়। রুহি এবার আর কিছু না বলে ধীর পায়ে হাঁটা শুরু করে। রুহান চুপচাপ তার পিছু নেয়। রুহানও তার পেছন পেছন হাঁটতে লাগলো। রুহি আর মেহেরের দেওয়া বক্সার চিঠিটা তুলল না। রুহি সিঁড়ি বেয়ে নেমে এসে করিডোরে এসে থেমে গেল। সে বুঝে উঠতে পারছে না কোনটা রুহানের রুম, কোনটা রুহানের রুম। দ্বিধায় দাঁড়িয়ে থাকা রুহিকে লক্ষ্য করলো রুহান। রুহান খেয়াল করলো ব্যাপারটা, তাই সে রুহির আগে হাঁটলো। রুহির মনে অস্বস্তি কাজ করছিল। অচেনা এক ছেলের ঘরে প্রবেশ করবে, তাও এত ঘনিষ্ঠ মুহূর্তের ঠিক পরেই। তবুও রুহানের হাতে সেই রক্তের দৃশ্যটা তাকে থামতে দিল না। সে ধীরে এক ধরনের চাপা সংকোচ নিয়ে রুহানের পেছনে পেছনে হাঁটলো। ঘরের ভেতর পা রাখতেই এক ঝলক চোখ বুলিয়ে নিল রুমের চারপাশে। ঘরটা যেমন পরিপাটি, তেমনি প্রতিটি জিনিস যেন নিজের মতো করে নির্ভরতা ছড়ায়। রুহির চোখ নামিয়ে নিল। ওদিকে রুহান নিজের ডেস্কের দিকে এগিয়ে গেল। ড্রয়ার খুলে এক হাতে একটু কষ্ট করে ফার্স্ট এড বক্সটা বের করলো। রুহি এবার আর অপেক্ষা করলো না। সে নীরবে এগিয়ে এসে নিজ হাতে ওটা নিয়ে নিল। চোখ না তুলে শান্ত কণ্ঠে বলল, বিছানায় বসুন। রুহান বাধ্য ছেলের মতোই গিয়ে বিছানায় বসলো। তার চেহারায় যেন এক অনুচ্চারিত অনুশোচনার ছাপ। রুহিও ধীরে তার মুখোমুখি বসে পড়ল। তার চোখে ছিল নিঃশব্দ মনোযোগ, আর হাতে ছিল নিপুণ কোমলতা। সে খুব আলতো হাতে তুলোতে ঔষধ লাগিয়ে রুহানের হাতে রক্ত পরিষ্কার করতে লাগলো। এরপর মনোযোগী ভঙ্গিতে ধীরে ধীরে ব্যান্ডেজ করে দিল রুহানের হাতে। রুহান এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার মুখের দিকে। কোনো প্রশ্ন ছিল না চোখে, কেবল একরাশ চাওয়া, কৃতজ্ঞতার কাঙ্গালপনা। ব্যান্ডেজ লাগানো শেষে রুহি আস্তে করে উঠে দাঁড়ালো। তার মনে আবার সেই ভেতরকার টানাপোড়েন, থাকা না থাকার লড়াই। পা ফেলল চলে যাওয়ার উদ্দেশ্যে। ঠিক তখনই রুহান তার হাত ধরে ফেলল। রুহি অবাক হয়নি। সে জানতো রুহান তাকে থামাবে। রুহি ফিরে তাকালো তার দিকে। রুহানও উঠে দাঁড়ালো। চেহারায় ছিল না কোনো জেদ, কেবল এক প্রশান্ত আবেদন। খুব শান্ত ভঙ্গিতে নরম গলায় বলল, এবার বলো। রুহি মুখ তুলে রুহানের চোখে চোখ রেখে প্রশ্ন করে। কি? রুহান চোখ নামায় না, শান্ত ভঙ্গিতেই জিজ্ঞেস করে, আমি কি ক্ষমার অযোগ্য? রুহি চোখ নামিয়ে নেয়। জিভ দিয়ে হালকা করে ঠোঁট বিছিয়ে খুব নরম স্বরে বলে, আমি ক্ষমা করে দিয়েছি আপনাকে। এই কথাটা যেন এক কাপা বাতাস হয়ে ছুঁয়ে গেল রুহানকে। সে ধীরে রুহির থুতনিতে 2 আঙ্গুল রাখে। নরম স্পর্শে থুতনি উছিয়ে চোখের দৃষ্টি নিজের চোখে এনে বলে, আর ভালোবাসা যায় না? সহসা রুহি কেঁপে ওঠে। এক মুহূর্তে যেন শরীর থেকে সমস্ত রক্ত সরে গিয়ে হৃদয়ের কাজটাই জমে ওঠে। সে চোখ বন্ধ করে চিবুক নামিয়ে নেয়, যেন নিজেকে আড়াল করতে চায় তার নিজের অনুভব থেকেই। রুহান এবার তার 2 হাতের আঁচলায় রুহির মুখখানি আবার উঁচু করে। তার আঙ্গুলে ছিল না কোনো জোর, ছিল এক অদ্ভুত আকুলতা। সে রুহির মুখটা নিজের আরো কাছে টেনে আনে। রুহির নিঃশ্বাস গলায় আটকে আসে। তার বুকের ধুকপুকানি যেন সমস্ত ঘর জুড়ে প্রতিধ্বনি তুলছে। রুহানের নিঃশ্বাসের ছোঁয়া আশ্রে এসে পড়ছে রুহির মুখে। রুহির অজান্তেই রুহানের কোমরের কাছে শার্ট তার 2 হাত দিয়ে খামচে ধরে। ভেতরটা অস্থির, পা দুটো ভারী হয়ে গেছে, চোখ এখনো বন্ধ। ঠিক সেই মুহূর্তে রুহান আবারও ফিসফিস করে বলে, টেল মি রুহি। রুহি এবার ধীরে চোখ মেলে তাকায়। তার ঠোঁট আপনাতেই কেঁপে ওঠে। সেই কম্পনে যেন লুকিয়ে আছে ভেতরকার ঝড়। সে যেন রুহানের স্পর্শে, তার গভীর দৃষ্টিতে সবকিছু ভুলে গেছে। চারপাশের সময় থেমে গেছে শুধু দুজনের জন্য। রুহি কাপা কণ্ঠে বলে, আমি ভেবে দেখব। এই 4টি শব্দ যেন রুহানের ভেতরকার বিশাল উত্তাপকে ধীরে ধীরে নিভিয়ে দিল। রুহান এবার একরকম প্রশান্তি নিঃশ্বাস ফেলে।
তার ভেতরে ছড়িয়ে পড়ে একরাশ মিষ্টি অনুভব, যেটা আনন্দ আর অধীর অপেক্ষার মিশ্রণে গঠিত। সে আগের শান্ত ভঙ্গিতেই বলে, আমি অপেক্ষায় থাকবো। রুহি চোখ মেলে চেয়ে থাকে তার মুখের দিকে। তার চোখে বিস্ময়, দ্বিধা, আবার কোথাও এক বিন্দু কোমলতা। রুহান এবার ধীরে ধীরে রুহিকে ছেড়ে দেয়। রুহির বুকের মধ্যে যেন এক অদ্ভুত অনুভব খেলে যায়, যেটার নাম সে নিজেও জানে না। সে আর একবার চোখ রাখে রুহানের চোখে, তারপর হঠাৎ করে ঘুরে দাঁড়ায় আর দৌড়ে বেরিয়ে যায় রুম থেকে। রুহান এক দৃষ্টিতে তাকিয়ে থাকে দরজার দিকে। তার মুখে হালকা এক প্রশান্তির ছায়া ফেলে, কিন্তু পরক্ষণেই তার দৃষ্টি গিয়েই মনে পড়ে রুহির হাতে না থাকা মেহেরের সেই বক্সার চিঠির কথা। আবার যেন বুকের মধ্যে একটা ভারী পাথর জমে ওঠে। শান্তির ঠিক নিচেই লুকিয়েছিল সংশয়ের বিষ বাষ্প। এদিকে রুহি আবার চুপচাপ ছাদের দিকে ফিরে যায়। মেহেরের দেওয়া বক্সার চিঠি যেখানে পড়েছিল সেখান থেকে সেটা তুলে আনে। তার চোখে মুখে এখন নির্লিপ্ত এক অভিব্যক্তি, যেন সবকিছুই গুছিয়ে রাখার প্রয়াস। নিচে নেমে এসে সে জুহির কাছ থেকে তার পার্সটা নেয়। বক্সার চিঠিটা খুব যত্ন করে পার্সের ভেতরে রেখে দেয়। এদিকে অনন্যা তখন মেহেরকে দুষ্টুমি করে খেপাচ্ছে। রুহির নাম ধরে তার আশেপাশে ঘোরাফেরা করে এমন ভাবে যেন ইচ্ছে করে উস্কে দিচ্ছে। মেহের চোখ সরু করে তাকায়। অনন্যার কাণ্ডগুলো দাঁতে দাঁত চেপে সহ্য করছে সে, তবুও কিছু বলছে না। এই অ্যাডাল্ট বাচ্চাটাকে কি বা বলবে। অনন্যা আবারও মেহেরের বাহুতে ঠেলা দিয়ে মুচকি হেসে বলে, কিরে বল না, রুহি কি তোর প্রস্তাবে রাজি হয়েছে? মেহের এবার বিরক্তিতে নাক সিটকে বলে, হ্যাঁ হ্যাঁ, সে রাজি হয়ে এবার কাজী ডাকতে বলেছে। অনন্যা কথাটা শুনেই হঠাৎ গলায় চিৎকার জড়ায়। কি? সে যেন বিশ্বাস করতে পারছে না, আবার হাসিও চেপে রাখতে পারছে না। মেয়ের ধৈর্যের শেষ সীমানায় পৌঁছে ফোঁস করে শ্বাস ছাড়ে। এরপর অনন্যাকে বলে, আমি এখন আসছি, পরে আবার দেখা হবে। বলেই হাঁটতে শুরু করে, একটু জোরে, যেন পেছনে কোনো কথাই শুনতে চায় না। অনন্যা পেছন থেকে চেঁচিয়ে বলে, তোর জন্য একটা সারপ্রাইজ থাকবে। তার চোখে দুষ্টু হাসির ঝিলিক, ঠোঁটের কোণে খেলে বেড়ায় রহস্যের আভাস। অনন্যা রুহিকে দেখে চোখ মুখ উজ্জ্বল করে এক ছুটে তার কাছে গিয়ে হাজির হয়। রুহিকে সামনেই পেয়ে সে ঝটপট রুহির বাহু ঝাঁকিয়ে দিয়ে ঠোঁটে এক দুষ্টু হাসি টেনে বলে, কি তলে তলে এত কিছু করে ফেলছো? ভাবছো আমি কিছু জানবো না? রুহির বুক ধুক করে ওঠে। তার কপালে চিন্তার ভাঁজ পড়ে। এক মুহূর্তেই সে ধরে নেয় অনন্যা বুঝি রুহান আর তার কথোপকথন শুনে ফেলেছে। সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ভিত গলায় মাথা নিচু করে শুধু বলতে পারে, তেমন কিছু না আপু, আসলে। অনন্যা তাকে মাঝপথে থামিয়ে দিয়ে হেসে বলে, ব্যাস ব্যাস, আমি বোঝাতে পারছি তুমি একটু বেশি লজ্জা পাচ্ছ। তা বিয়ে কবে করবে ভাবছো? রুহি এবার ভ্রুকুচকে চমকে তাকায় অনন্যার দিকে। এখনো তো সে নিজের অনুভূতি পুরোপুরি বুঝে উঠতে পারেনি, আর ইনি তো একেবারে বিয়েতে চলে গেছে। সে গলা খাকারি দিয়ে হালকা অস্বস্তি নিয়ে বলে, আপনি কি সব বলছেন? আমি এখনো এত দূর অবধি ভাবিনি। অনন্যা এবার মুখে আরো দুষ্টু হাসি এনে রুহির থুতনি আলতো করে ধরে বলে, তুমি ভাবনি তো কি হয়েছে? ভাবার জন্য তো আমিই আছি। রুহি এবার লজ্জায় রাঙা গাল নিয়ে চোখ নামিয়ে নেয়। আর কিছু না বলে সে হেঁটে সরে যায়। আর পেছন থেকে অনন্যা দাঁড়িয়ে থাকে সে একই দুষ্টু মিষ্টি মুখে। হাসি মুখে। কিছুক্ষণ পর রুহি মিথিলা মিশমিয়ে অনন্যার কাছ থেকে বিদায় নিতে চায়। মিথিলার সাথে সাথেই বলে, তোকে একা ছাড়া যাবে না। ওই দিন কত বড় বিপদ হয়েছিল বল। রুহি হেসে মাথা নাড়িয়ে আশ্বস্ত করে বলে, আরে কিচ্ছু হবে না। অনন্যাও বাধা দিয়ে বলে, রাত অনেক হয়েছে রুহি, তুমি দাঁড়াও, আমি ভাইকে বলে তোমাকে দিয়ে আসতে। রুহি অস্বস্তিতে পড়ে যায়। রুহান তো হাতে চোট পেয়েছে, সে কি ড্রাইভ করতে পারবে? কিছু বলার আগেই তারা দেখে মেহের তাদের দিকে আসছে। অনন্যা রুহানের কাছে যেতে গিয়েও থেমে যায়। মেহেরের কাছে এসে বলে, আমার মোবাইলটা তোকে দিয়েছিলাম। অনন্যা মাথায় হাত দিয়ে বলে, দেখছিস ভুলেই গেছি, তোকে আবার মাঝপথ থেকে আসতে হলো। মেহের হালকা হাসে। অনন্যা মোবাইল এনে দিয়ে বলে, তুই তো গাড়ি এনেছিস না? মেহের মাথা হেট করে বলে। হ্যাঁ। অনন্যা এবার মুচকি হেসে রুহির দিকে তাকিয়ে বলে, তাহলে রুহিকে পৌঁছে দে ওদের বাসায়। রুহি সঙ্গে সঙ্গে বাধা দিয়ে বলে, না না না, উনি কেন কষ্ট করবেন? মেহের শান্ত গলায় বলে, নো প্রবলেম, চলো। মিথিলাও বলে, ওনার সাথেই যা রুহি। শেষমেশ রুহি জুঁইয়ের হাত ধরে মেহেরের সাথে রওনা দেয়। পেছনে অনন্যা দাঁড়িয়ে মিটিমিটি হাসে। ওইদিকে রুহান সিঁড়ি বেয়ে নিচে নামছিল, কিন্তু হঠাৎ মাঝপথেই থেমে যায়। তার চোখ পড়ে মেহের আর রুহির দিকে। দুজনে পাশাপাশি হাঁটছে। রুহানের বুকের ভেতর কেমন স্যাত করে উঠল।
রুহি তো বলল মেহের তাকে প্রপোজ করেনি, তাহলে বক্সার চিঠিটা কেন নিয়েছিল? আর এখন এখন ওর সাথেই যাচ্ছে। রাগে তার চোখ লাল হয়ে গেল। দাঁতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে সিঁড়ির রেলিংয়ে জোরে একটা ঘুষি মারে। এরপর আবার নিজের রুমে চলে গেল। সে জানে আজ রাতে আর তার ঘুম হবে না, শুধু রুহির মুখটা চোখের সামনে ভাসতে থাকবে, আর মেহেরের পাশে থাকা সেই দৃশ্য বারবার তীব্র কাটার মতো তাকে বিদ্ধ করবে। রুহি বাড়ি ফিরে ফ্রেশ হয়ে মায়ের পাশ ঘেঁষে শুয়ে পড়ে, কিন্তু চোখে ঘুম নেই। বারবার রোহানের বলা কথাগুলো মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। লোকটা কি তাকে সত্যি ভালোবাসে? ভালো না বাসলে এমন পাগলামি করতো ভেবে পাই না রুহি। শুরুতে যে মানুষটা তাকে বারবার অপমান করত, কেন সে হঠাৎ এমন পাল্টে গেল? কেনই বা একের পর এক তাকে সাহায্য করে যাচ্ছে? এমনকি জিনিয়ার মতো মেয়েকে জেলে পর্যন্ত পাঠিয়ে দিয়েছে শুধুমাত্র তার জন্য। এসব কি নিছক মানবিকতা? না, রুহির মন তা মানতে চায় না। কারণ বিপদে পড়লেই বারবার এক মানুষ তার পাশে এসে দাঁড়ায়, না চাইতেও না বললেও কোনো না কোনো ভাবে ছায়ার মতো আগলে রাখে। এটা কি কেউ করে যদি তার ভিতর ভালোবাসা না থাকে? রুহি আজ স্পষ্ট বুঝতে পারছে রুহানের ক্রোধটা যেন মাত্রার চেয়েও বেশি। আর সেই রাগের বশেই আজ লোকটা অকপটে বলে ফেলেছে সে তাকে ভালোবাসে। এই কথা মনে হতেই রুহির ঠোঁটের কোণে এক চিলতে মৃদু হাসির রেখা ফুটে ওঠে, কিন্তু পরক্ষণেই মনে একরাশ দ্বিধা ভিড় করে। সে আর রুহান একসাথে কিভাবে হয়? রুহান তো এক অভিজাত পরিবারের সন্তান, রুচিশীল রুচিপূর্ণ জীবনযাপনে অভ্যস্ত, আর সে এক গরিব ঘরের সাধারণ মেয়ে, নিজে টিউশন করে সংসারের হাল ধরে। আর সে তো এমন কিছু নয়, না সৌন্দর্যে অতুল, না ব্যক্তিত্বে অতিমাত্রায় আকর্ষণীয় যে কেউ হঠাৎ তার প্রেমে পড়বে। তবে রুহান কেন কেন তার মতো একজন এত কিছু উপেক্ষা করে তাকে ভালোবাসে? নিজের ভাবনার জালে নিজেই জড়িয়ে যায় রুহি। বিরক্ত হয়ে চোখ বন্ধ করে। কেন এত ভাবছে সে? কেন এত গভীরে ডুবে যাচ্ছে এমন কিছু নিয়ে যার কোনো মানে হয় না? আবার এই পাশ থেকে ওপাশে গড়ায় রুহি। চোখ বন্ধ করলেও রুহানের মুখটাই ভেসে ওঠে বারবার। বিরক্ত হয়ে চোখ মেলে তাকায় অন্ধকারে। আচ্ছা, সে কি রুহানকে ভালোবাসে? কিন্তু ভালোবাসা কি এমন হয়? নিজেকে সে কিভাবে বোঝাবে, কিভাবে নিশ্চিত হবে এই টানা পড়িনের নামে কি ভালোবাসা? মনটা আরো এলোমেলো হয়ে যায়। ভাবনার রেশ কাটাতে চায় কিন্তু পারে না। এভাবে একসময় দু চোখ বুঝে আসে রুহির। অস্থির হৃদয়ের ভেতর শত প্রশ্ন রেখে সে হারিয়ে যায় ঘুমের গভীরে। পরদিন সকাল 11টা নাগাদ রুহির মা রান্নার কাজে ব্যস্ত। রুহি এবং জুহি দুজনেই ভার্সিটি আর স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। হঠাৎ সামনের দরজায় ধীর কড়াকড়ি শব্দ পেয়ে তিনি তাড়াতাড়ি রান্নাঘর ছেড়ে সামনের ঘরে গিয়ে দরজা খুলে দেন। দরজার ওপাশে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে অনন্যা, হাতে কিছু মিষ্টি আর তাজা ফলমূলের ছাপি। রুহির মা জাহেদা বেগম অনন্যাকে চিনেন, তাই কিছুটা আশ্চর্য হয়ে বলেন, আরে তুমি যে, এসো এসো ভিতরে এসো। অনন্যা হেসে জবাব দেয়, কেমন আছেন আন্টি? এই তো ভালো, তুমি ভালো আছো? জি ভালো আছি। হঠাৎ করে এলে যে, একটু ফোন করে জানিয়ে দিতে পারতে তো। অনন্যা মৃদু হাসি দিয়ে বলে। আপনাকে সারপ্রাইজ দেবো বলে কিছু বলিনি। জাহেদা বেগম আন্তরিক কণ্ঠে বলেন, ভালো করেছো এসেছো, এবার বসো তো, আমি নাস্তা করে আনি। অনন্যা তড়িঘড়ি করে বলে ওঠে, না না আন্টি, আমি কিছুই খাবো না, আমি একটা দরকারে এসেছিলাম। তা বলে তো হয় না, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। বলেই তিনি আবার রান্নাঘরের দিকে ছুটে যান। কিছুক্ষণ পর হাতে নাস্তা ট্রে নিয়ে ফিরে আসেন। অনন্যা সামান্য কিছু আলাপচারিতার মধ্যেই নাস্তা শেষ করে নেয়। এরপর জাহেদা বেগম মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলেন, তা তুমি কি দরকারে এসেছিলে বলছিলে? অনন্যা হালকা গলা খাকারি দিয়ে বলল, আসলে আমি রুহির বিয়ের ব্যাপারে কথা বলতে চাইছিলাম। জাহেদা বেগমের মুখের হাসিটা এক লহমায় মিলিয়ে গেল। চোখে মুখে উদাসীনতা ভর করে। শান্তভাবে বললেন, ও এখন বিয়ে করবে না, তাই এসব বলেও কোনো লাভ হবে না। অনন্যা ভ্রুকুচকা অবাক স্বরে জিজ্ঞেস করে, কেন করবেন আন্টি? ওর তো ইচ্ছা আগে পড়ালেখা শেষ করার, তারপর কোনো একটা ভার্সিটিতে ইংরেজি বিষয়ে প্রভাষক হবে, তারপর নাকি ভাববে, তাও আবার এমন কারোর সঙ্গে না যে ওকে চাকরি করতে বাধা দেবে। বলেছে চাকরির টাকা দিয়ে আমাকে আর জুহিকে দেখবে। অনন্যা মাথা নাড়িয়ে প্রশংসাসূচক ভঙ্গিতে বলে, এটা তো খুব ভালো ডিসিশন, কিন্তু আমি ওর মতের বিরুদ্ধে গিয়ে কিছু বলতে আসিনি আন্টি। তাহলে? অনন্যা হালকা হাসে, চোখে প্রশান্তির আভা নিয়ে বলে,
ওকে আমার বন্ধুর মেহের পছন্দ করে। ওকে আমার বন্ধু মেহের পছন্দ করে। এই কথাটা মেহের রুহিকেও জানিয়েছে এবং রুহিও ইতিমধ্যে সম্মতি দিয়েছে। তাছাড়া মেহের একজন প্রতিষ্ঠিত ডাক্তার, সে কখনোই রুহিকে তার স্বপ্ন পূরণে বাধা দেবে না, তাই আপনি নিশ্চিন্ত থাকুন। জাহিদা বেগম বিস্ময়ে চোখ বড় করে তাকান, যেন কথাটা বিশ্বাস করতে পারছেন না। রুহি কাউকে পছন্দ করে? অনন্যা মুচকি হেসে মাথা নাড়ে। হ্যাঁ, তাই তো আমি আপনাকে জানাতে এসেছি। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি মেহেরের মায়ের সঙ্গে আলোচনা করব। জাহিদা বেগম ধীরে ধীরে বিস্ময় কাটিয়ে উঠে বলেন। রুহি যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। অনন্যা স্বস্তি নিঃশ্বাস ফেলে বলে, ঠিক আছে, তাহলে আপনি তবুও ওর কাছে একবার জিজ্ঞেস করে নেবেন। এখন তাহলে উঠি। সে কি, আরো কিছুক্ষণ থাকো না? রুহিও তো আসবে। না আন্টি, আবার আসবো, আজ আসি। এই বলে অনন্যা রুহির মায়ের কাছে থেকে স্নেহ ভরে বিদায় নেয়। আর এদিকে জাহিদা বেগম যেন এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না তার মেয়ে কারোর প্রতি ভালোবাসা পোষণ করেছে। রুহানের আজ অফিসে তেমন কোনো জরুরি কাজ ছিল না, তাই সে আর বের হয়নি। ঘরেই বসে ল্যাপটপে মনোযোগ দিয়ে কিছু একটা করছিল। হঠাৎ বাইরে থেকে দরজায় টোকা পড়তেই সে মাথা ঘুরিয়ে বলে, কাম। দরজা খুলে হাসি মুখে ঘরে প্রবেশ করে অনন্যা। মুখে স্বাভাবিকের চেয়েও বেশি আনন্দের ছাপ। উচ্ছ্বসিত কণ্ঠে সে বলে, জানিস ভাই, আমি কিছুক্ষণ আগেই রুহিদের বাড়ি থেকে এলাম। রুহানের আঙ্গুলের কাজ থেমে যায়, মুখটা ধীরে ধীরে গম্ভীর হয়ে ওঠে। চোখ তুলে অনন্যার দিকে তাকিয়ে শান্ত অথচ কঠিন কণ্ঠে প্রশ্ন করে, হঠাৎ ওখানে কেন গেছিস? অনন্যা আরো উচ্ছ্বাস নিয়ে জবাব দেয়, রুহি আর মেহেরের বিয়ের কথা বলতে। মুহূর্তেই রোহানের হৃদয়ে ঝড় বয়ে যায়। বুকের ভিতর কিছু একটা শক্ত করে চেপে বসে। সে চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়ে বিস্ময় আর আতঙ্ক মেশানো গলায় বলে, হোয়াট? অনন্যা তার এমন প্রতিক্রিয়ায় কিছুটা চমকে উঠলেও বিষয়টাকে হালকা করে দিতে হেসে বলে, তোকে তো বলাই হয়নি মেহের রুহিকে পছন্দ করে, তাই তো রুহিদের বাড়িতে ওদের বিয়ের কথা বলতে গিয়েছিলাম। আর বিকালে মেহেরের মায়ের সাথে কথা বলবো। রোহানের নিঃশ্বাস যেন গলায় আটকে আসে। বুকের ভেতরটা ধকধক করছে আর পুরো শরীর ঘেমে উঠছে। তাও নিজেকে সামলে নিয়ে ঠোঁট ভিজিয়ে ভয় মিশানো কণ্ঠে প্রশ্ন করে, আর রুহি? রুহি কি বলেছে? সে কি বিয়ে করবে মেহেরকে? অনন্যা এবার ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, কেন করবে না? রুহিও তো মেহেরকে পছন্দ করে। মেহের কালকেই রুহিকে প্রপোজ করেছিল আর রুহিও অ্যাকসেপ্ট করেছে। অনন্যার মুখ থেকে কথাটা শোনার পর রুহান যেন স্তব্ধ হয়ে গেল। ভেতরে জমে থাকা অজানা কষ্ট, ক্ষোভ আর আতঙ্ক একসাথে বিস্ফোরণের মতো তার ভেতরটা ঝাঁকি দিয়ে তুলল। সে দাঁড়িয়ে পড়ে, দু হাত মুষ্টিবদ্ধ করে গা জ্বালানো নিঃশ্বাস টেনে নিতে থাকে। চোখে রক্তিম রাগ আর মুখে নীরব বিস্ফোরণ। শরীরের প্রতিটি রগে রাগের স্পন্দন ছুটছে যেন। আর এক মুহূর্ত অপেক্ষা না করে সে ঘর থেকে বেরিয়ে যায়। পায়ের শব্দে যেন জমিন কাঁপে। সে নিজেকে আর ধরে রাখতে পারছে না। পেছনে দাঁড়িয়ে অনন্যা হতভম্ব হয়ে ভাইয়ের কাঁধের প্রতিক্রিয়া দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকে। মুখ থেকে হাসি মিলিয়ে যায়। মনে মনে ভাবে, ভাই রেগে গেল, কিন্তু কেন? আমি তো ভালো খবরই দিতে এসেছিলাম। রুহি, মিথিলা আর রিফা ভার্সিটির ক্লাস শেষে একসাথে হাঁটছে। তিনজনেই কিছু একটা নিয়ে কথা বলছে। মাঝে মাঝে একে অপরকে ঠেলে হেসে উঠছে। গ্রীষ্ম দুপুরের আলোয় মাঠটা ঝলমল করছে আর তাদের প্রাণোচ্ছল হাসিগুলো যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। মিশমিকে নিয়ে এই কয়দিন জনি বেশি সিরিয়াস। মেয়েটার মানসিক অবস্থার কথা ভেবে জনি নিজেই ওকে ভার্সিটিতে আসতে মানা করেছে। রুহি এবং মিথিলা ওর খোঁজখবর রাখছে। ঠিক এমন সময় হঠাৎ রুহির দৃষ্টি আটকে যায় দূরের এক দৃশ্যপটে। দূর থেকে রোহান দ্রুত এগিয়ে আসছে তার দিকে। চিরচেনা সেই রাগী অভিব্যক্তি, চোখ মুখ লাল হয়ে আছে, কপালের কাছে রক্তের শিরাগুলো টান টান হয়ে ফুটে উঠেছে। রুহি থমকে যায়। এতদিনে সে রুহানকে যথেষ্ট চিনেছে। রুহান রেগে গেলেই চোখ মুখ এমন হয়ে যায়। রুহানের হাঁটার গতি অস্বাভাবিক দ্রুত, যেন একমাত্র লক্ষ্য রুহির সামনে গিয়ে দাঁড়ানো। আর কয়েক কদমের ব্যবধান। সে আজও তার সেই চিরচেনা পোশাকে, ব্ল্যাক টি শার্টের উপর ব্ল্যাক লেদার জ্যাকেট। রুহানের উপস্থিতি এমনিতেই ভার্সিটির ক্যাম্পাসে এক ধরনের আলোড়ন তোলে। তার উপর আজ অনেকদিন পরে রুহান ভার্সিটি এলো। আশেপাশে সব শিক্ষার্থী যেন মুহূর্তেই থেমে যায়। রুহি কেমন থ হয়ে যায়। শরীরের সমস্ত স্পন্দন যেন স্তব্ধ হয়ে যায়। রুহান এখন একদম তার সামনে। সে এগিয়ে এসে এক ঝটকায় রুহির বাহু চেপে ধরল। তার চোখে রাগের ঝলক, দাঁতে দাঁত চেপে সে গর্জে উঠল, হোয়াই ডিড ইউ লাই টু মি? রুহি হতভাগ। চারপাশ যেন থমকে গেছে। মিথিলা আর ইফাও নিথর দাঁড়িয়ে গেছে রুহানের আচরণে।
ক্যাম্পাসের মাঠে থাকা অন্যান্য ছাত্রছাত্রীরাও বিস্ময়ে তাকিয়ে আছে। কেউ ফিসফিস করছে, কেউ দাঁড়িয়ে রুহান রুহির দিকে চেয়ে আছে নিঃশব্দে। রুহি বুঝলো রুহান একটু বেশিই রেগে আছে, তবু সে নিজেকে সামলে নরম কণ্ঠে বলল, কি করছেন আপনি? এখানে অনেক মানুষ আছে, ছাড়ুন আমায়। কিন্তু রুহানের চোখে কোনো দয়া নেই। রাগে তার মুখমণ্ডল যেন শক্ত পাথরের মতো হয়ে আছে। সে এখনো বিশ্বাস করতে পারছে না রুহি তাকে ঠকিয়েছে। তার মনের মধ্যে কুণ্ডলি পাকিয়ে ঘুরছে সেই কথা। রুহি তো বলেছিল মেহের তাকে প্রপোজ করেনি, অথচ এখন শুনছে তারা বিয়ের কথাও ভাবছে। সে আবারও গর্জে উঠল, ইউ চিটেড অন মি। রুহির বাহুতে যেন ব্যথা লাগছে। ব্যথাটা গলার কাছে এসে আটকে যাচ্ছে। সে কিছুই বুঝতে পারছে না। তার কণ্ঠে অজান্তেই ঝরে পড়ে অভিমানের সুর। কি সব বলছেন আপনি? মাথা খারাপ হয়ে গেছে আপনার? কিন্তু রুহানের যেন রেগে জ্বলতে থাকে। সে আরো দৃঢ়ভাবে রুহির বাহু চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তুমি মেহেরকে বিয়ে করবে, তাহলে আমাকে কেন বলেছিলে ভেবে দেখবে। মুহূর্তেই রুহির মুখভঙ্গি পাল্টে যায়। তার চোখে বিস্ময়, ভ্রুকুচকে যায় অবচেতনে। সে অবাক কণ্ঠে বলে, মেহেরের সাথে আমার বিয়ে? আমি মেহেরকে পছন্দ করি। কিন্তু রুহানের ভেতরে তখন কোনো কিছু ঢুকছে না। মাথায় যেন রক্ত উঠে গেছে, হৃদয়টা তীব্রভাবে ধুকপুক করছে, আর মনের গহীন কোণ থেকে দাউ দাউ করে জ্বলে উঠছে একরাশ ক্ষোভ ও কষ্ট। সে জানে না কি বিশ্বাস করবে, কি বিশ্বাস করবে না। তবে একটা জিনিস সে জানে, সে কখনোই রুহিকে মেহেরের হয়ে যেতে দেবে না, কখনো না। সে আর এক মুহূর্ত দেরি না করে রুহির কবজি শক্ত করে চেপে ধরে। তারপর কোনো কিছু না বলেই ঘুরে দাঁড়িয়ে রুহিকে টানতে থাকে সামনে। রুহি এতক্ষণ রুহানের বলা কথাগুলো ভাবছিল, কিন্তু এই টানেই যেন তার চিন্তার সুতো ছিঁড়ে যায়। ব্যথায় কেঁপে ওঠে সে, হাঁক চকিয়ে যায় আচমকাই ব্যবহারে। ব্যথা গিলে ফেলে সে কষ্টে ফিসফিস করে বলে ওঠে, ছাড়ুন আমাকে। কিন্তু রুহানের দৃষ্টি যেন ছিন্ন এক নির্দেশে আবদ্ধ। তার চোখের লালচে রং আর ঠোঁটের কাঁপুনি বলে দিচ্ছে সে ভেতরে ভেতরে কতটা বিধ্বস্ত, কতটা জ্বলন্ত এক যন্ত্রণা তাকে ঝেঁকে ধরেছে। তবু ঠোঁট চেপে রেখেছে, কিছু বলতে পারছে না। শুধু টেনে নিয়ে যাচ্ছে রুহিকে ভার্সিটির মধ্য দিয়ে, সবার চোখের সামনে দিয়ে। অথচ নিজের চোখে যেন শুধু একটাই দৃশ্য, রুহিকে হারানোর ভয়। মিথিলা ও ইফা যেন সম্পূর্ণ নিশ্চুপ। তারা কিছুই অনুধাবন করতে পারল না এই ঘটনার ধারাবাহিকতা। অপরদিকে আশেপাশের অন্য শিক্ষার্থীরাও বিস্ময় আবিষ্ট দৃষ্টিতে তাকিয়ে রয়েছে রুহান ও রুহির দিকেই। এদিকে রুহি নিজের হাত ছাড়িয়ে নেওয়ার জন্য মরিয়া হয়ে মুচড়ামুচড়ি করছে, কিন্তু রোহানের দৃঢ় শক্তির কাছে তার প্রতিরোধ ব্যর্থ হচ্ছে। সে রোহানকে নিবেদনময় কণ্ঠে অনুনয় করে বলে, আমার কথাটা শুনুন প্লিজ, ছাড়ুন আমায়। রোহান কোনো কথাই কানে তুলছে না। তার চেতনায় বারবার ঘুরপাক খাচ্ছে একটি চিন্তাই, রুহি মেহেরকে পছন্দ করে। রুহি আর মেহেরের বিয়ে ঠিক হয়ে যাবে, এই ভেবে সে রুহিকে নিজের প্রাইভেট কারের সম্মুখে এনে এক ধাক্কায় দাঁড় করায়। সে আজ বাড়ি থেকে বেরিয়েছিল গাড়ি নিয়েই। হাতে ব্যান্ডেজ থাকা সত্ত্বেও সে নিজেই গাড়ি চালিয়ে এসেছে। হাতে ব্যথা, কিন্তু সেই ব্যথাটা রুহানকে স্পর্শ করতে পারেনি, যতটা না রুহির বিরহ থেকে ছটফট করছে। গাড়ি দরজা খুলে সে জোরপূর্বক রুহিকে ভেতরে বসিয়ে দেয় এবং দরজা বন্ধ করে ফেলে। এরপর নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে, রুহির সিট বেল্ট বেঁধে দেয়। তখন রুহি আবার করুণ কণ্ঠে রুহানকে অনুরোধ করে বলে, আপনি আমার কথাটা শুনুন, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? কিন্তু রুহান তার কথাগুলো সম্পূর্ণ উপেক্ষা করে গাড়ি স্টার্ট করে দেয়। স্বাভাবিক গতির তুলনায় অনেক বেশি বেগে গাড়ি চালাচ্ছে সে। রুহির মনে হচ্ছে এই মুহূর্তেই হয়তো কোনো বড়সড় দুর্ঘটনা ঘটে যাবে। আতঙ্কে সে চোখ মুখ কুঁচকে ফেলে। রুহি ভীত কণ্ঠে কাপা হাতে রুহানের হাঁটু চেপে ধরে মিনমিনিয়ে বলে, রুহান আমার ভয় করছে, গাড়িটা আস্তে চালান। রুহান নিরুত্তর। সে শীতল দৃষ্টিতে তাকায় তার হাঁটুতে থাকা রুহির কাপা হাতটার দিকে। তারপর ধীরে ধীরে নিজের এক হাতে রুহির হাতটা সরিয়ে নেয় এবং তার আঙ্গুলগুলোর ফাঁকে নিজের আঙ্গুলগুলো শক্ত করে জড়িয়ে ধরে। এরপর গাড়ির গতি কমিয়ে ফেলে। এখন সে এক হাতে গাড়ি চালাচ্ছে। রুহি ধীরে ধীরে চোখ মেলে তাকায়। তার দৃষ্টি যায় হাতের দিকে, যেখানে তার আঙ্গুলগুলো এখন রুহানের আঙ্গুলের ফাঁকে। অজান্তেই তার ভেতরে এক অভাবিত টান অনুভব হয়, যেন না চাইলেও চেয়ে থাকতে ইচ্ছে করে। এবার সে শীতল চোখে রুহানের দিকে তাকায়। আজ সে ক্ষুব্ধ হয়নি, বরং এটুকু বুঝে গেছে রুহান ক্রোধের বশে এমনটা করছে। তাই এবার তার নীরব থাকাটাই শ্রেয়। রুহান তার গাড়ি থামানো নিজের ফ্ল্যাটের সামনে। জায়গাটা একটু নির্জন, আর ঠিক সেই কারণেই রুহির বুকের ভেতর একটা হালকা শঙ্কা জেগে উঠল। ফ্ল্যাটটা রাস্তা ঘেঁষা হলেও আশেপাশে আর কোনো বিল্ডিং নেই। রুহান কোনো কথা না বলে দ্রুত নেমে যায় গাড়ি থেকে। এরপর গাড়ির দরজা খুলে রুহিকে নামায়।
নামানোর ভঙ্গিটাও যেন জোর করেই। তারপর কোনো কিছু না শুনে তাকে টানতে টানতে ফ্ল্যাটের ভেতরে নিয়ে যেতে থাকে। রুহি পথে বহুবার বলেছে, ছাড়ুন আমাকে। কিন্তু রুহান যেন কিছুই শুনছে না। তার হাতে শক্ত গ্রিপে কোনো নরম ভাব নেই। এক সময় ফ্ল্যাটের সামনে এসে রুহান রুহিকে ভেতরে নিয়ে আসে এবং তখনই তার কবজিটা ছেড়ে দেয়। তারপর রুমের দরজা বন্ধ করে দেয়। রুহি চোখ ঘুরে যায় চারপাশে। ফ্ল্যাটটা বেশ সাদা মাটা। একটা আলমারি, একটা মাঝারি আকারের ফ্রিজ, আর পাশেই অ্যাটাচড বাথরুম। তার কপাল কুঁচকে উঠে ফ্রিজটা দেখে। একটা ফাঁকা ঘরে যেখানে তেমন কিছুই নেই, সেখানে হঠাৎ এই ফ্রিজ কেন রাখা? এক অজানা অস্বস্তি ধীরে ধীরে গা বেয়ে উঠে রুহির। রুহান রুহির দিকে হেঁটে আসে আবার। এবার আর দ্বিধা নেই। সে রুহির বাহু দুহাতে চেপে ধরে তীব্র দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, বলো কেন এমন করলে? কাল যখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে মেহের তোমাকে প্রপোজ করেছে কিনা, তখন তুমি মিথ্যা বলেছিলে কেন? রুহির চোখে পড়ে রুহানের চোখ দুটোর আগে লাল হয়ে আছে। রুহি এবার একটু সাহস করে শান্ত স্বরে বলে, কাল উনি আমাকে প্রপোজ করেননি। মুহূর্তেই রুহানের মুখের রং বদলে যায়। চোখ আরো লাল হয়ে ওঠে। সে রাগে কাঁপতে কাঁপতে রুহির বাহুটা আরেকবার ঝাঁকিয়ে চেঁচিয়ে ওঠে, মিথ্যা বলবে না একদম। আমি নিজের চোখে দেখেছি ও তোমাকে রিংয়ের বক্স আর চিঠি দিচ্ছে। তবুও তুমি বলেছো বলে আমি বিশ্বাস করেছি, কিন্তু তুমি আমাকে মিথ্যা বলেছো। ওয়াই? রুহি চমকে ওঠে। রুহানের এই চিৎকার শুধু কান নয়, কেমন যেন হৃদয়ের মধ্যে গিয়েও বাজে। কিন্তু সে তাও নিজেকে শান্ত রাখে। তার মনে হচ্ছে আবার কিছু একটা বড়সড় ভুল বোঝাবুঝি হয়েছে। সে ধীরে বলে, দেখুন, আপনি ভুল বুঝছেন, তেমন কিছু হয়নি। কিন্তু রুহান সেই কথাই যেন আরো বিস্ফোরিত হয়। তার কণ্ঠস্বর এবার আর ঠান্ডা নেই, বরং একরাশ কষ্ট চেপে রাখা আগুন। আমি ভুল বুঝছি নাকি তুমি আমাকে ভুল বুঝাচ্ছ? তুমি কি অন্য সব মেয়েদের মতোই দুজনকে হাতে রাখতে চেয়েছো? ব্যাস, রুহি আর চুপ করে থাকলো না। তার মুখখানা তেতে উঠল রাগে। নাকের ডগা ফুলে উঠেছে, ঠোঁট দুটো কাঁপছে। রুহানের চোখ চলে গেল সে ফুলে ওঠা নাগের দিকে। রাগে লাল হয়ে থাকা রুহির মুখটা অদ্ভুত এক শান্তি এনে দিল তার ভেতরে। কিন্তু সে অনুভব করলো রাগের এই আগুনে নিজেই পুড়ে যাচ্ছে সে। রুহান রুহিকে ছেড়ে দেয়, কিন্তু ততক্ষণে রুহি নিজেই ফেটে পড়ে। সে রুহানের বুক বরাবর ধাক্কা দিয়ে চিৎকার করে বলে ওঠে, আপনি একটা অসভ্য লোক। আমার কয়েক ঘন্টার জন্য মনে হয়েছে আপনি এতটাও খারাপ না, কিন্তু আমার ধারণা ভুল। এই বলে সে রুহানকে পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হয়। কিন্তু রুহান যেন হঠাৎ থেমে যায় না। সে দ্রুত রুহির হাত ধরে ফেলে। এরপর তার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে ভিতর থেকে ভেসে আসা কষ্টে ভরা দীর্ঘশ্বাস ফেলে ধীরে বলে, আই এম সরি, আমি তোমাকে হার্ট করতে চাইনি। রুহি আবারও রেগে ছাড়ি দিয়ে তার হাত ছাড়িয়ে নেয়। কিন্তু রুহান হাল ছাড়ে না। সে এবার তার দু হাতের মাঝে রুহির মুখখানা নিয়ে কাতর চোখে তাকিয়ে বলে, বিলিভ মি রুহি, আমি তোমাকে অন্য কারোর সাথে ভাবতে পারি না। তুমি কেন মেহেরের থেকে ওসব জিনিস নিয়েছো? রুহি এবারও নিজের মুখ সরিয়ে নেয়। আবারও ঝাড়া দিয়ে ফেলে দেয় রুহানের হাত দুটো। তার চোখে এবার কেবল রাগ, ঠোঁটে অগ্নি স্নান করা জ্বালা। সে সোজা তাকিয়ে রুহানকে গর্জে ওঠা কণ্ঠে বলে, আপনি শুনতে চেয়েছেন আমার কথা, আর আমি 100 বার নিব মেহেরের থেকে জিনিস, তাতে আপনার কি? রুহান আবারও রেগে যায়। সে দাঁতে দাঁত চেপে গর্জে উঠে বলে, কেন নিবে তুমি? রুহি বুক ফুলিয়ে বলে, নিব আমি, আপনি কে বলার? রুহান এবার রাগ চেপে রুহির বাহু ধরে বলে, আমি তোমাকে ভালোবাসি। এই কথা শুনে রুহি চোখ নামিয়ে নেয়। চোখ বন্ধ করে একটা ঢোক গিলে নেয় সে। তারপর কণ্ঠে রাগ এনে বলে, কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। এই একটা বাক্যে যেন রুহান ভেঙে পড়ে। সে পেছনে এক পা হটে গিয়ে হঠাৎই ঘর কাঁপিয়ে চিৎকার করে বলে, তাহলে কি মেহেরকে ভালোবাসো? রুহিও রেগে উঠে বলে, বাসতেই পারি, তাতে আপনার। বাকিটুকু বলতে পারে না। রুহান তেড়ে এসে রুহির ঘাড়ের পেছনে হাত দিয়ে চেপে ধরে তার নরম অধৈর্যরা আঁকড়ে ধরে। রুহি স্তব্ধ হয়ে যায়। সামনের দেয়ালে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত। তার ভেতরে যেন কিছু একটা ভেঙে পড়ে, আবার গড়ে ওঠে। রুহানের সেই রাগী জেদি ছোঁয়ায় তার শরীর শিথিল হয়ে আসে না চাইতেও। সে চেষ্টা করে নিজেকে ছাড়াতে, হাত দিয়ে ঠেলে সরাতে চায় রুহানকে, কিন্তু পারছে না। শরীর তার ছাড়া দিচ্ছে না ঠিকঠাক। এক অজানা পরাজয়ের মতো সে চোখ বন্ধ করে নেয়। তার দুটো হাত যেন নিজের অজান্তেই রুহানের মাথার পেছনে চলে যায়, চুলের ভেতরে আঙ্গুল জড়িয়ে ধরে রাখে।
একদিকে ক্ষোভ, একদিকে দুঃখ সহ মুগ্ধতা। এই মুহূর্তটা নিষিদ্ধ, অথচ ভেতরে ভেতরে অদ্ভুতভাবে চেনা। রুহানের ঠোঁটে সেই তীব্র অধিকার দাবি করা ছোঁয়া তার সারা শরীরে ছড়িয়ে দেয় এক ঝাঁঝালো কাঁপুনি। ভিতরে ভিতরে যেন নিজেই নিজেকে প্রশ্ন করছে, কেন আমি বাধা দিচ্ছি না? কেন এতটা নরম হয়ে পড়ছি? রাগ, লজ্জা, কষ্ট, ভয় সব মিলে এক বিষাক্ত মিশেল। কিন্তু সে মুখ খুলছে না, শুধু নিঃশব্দে অনুভব করছে এক অচেনা স্পর্শ, তীব্র আত্মসমর্পণ। অবশেষে কয়েক মিনিট পর রুহান ধীরে ধীরে রুহিকে ছেড়ে দেয়। তার দৃষ্টি পড়ে রুহির মুখে, বন্ধ চোখ, ভেজা পাপড়ি, ঠোঁট লাল হয়ে কাঁপছে, নাকের ডগা লাল হয়ে ফুলে উঠেছে। রুহান অপলক তাকিয়ে থাকে রুহির মুখ পানে। নিজের হাত সরিয়ে নেয় সে, আর নিজের চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস ফেলে। আবার আবার সে রাগের বশে স্পর্শ করেছে রুহিকে, আবারও তার নিয়ন্ত্রণ হারিয়েছে। রুহি ধীরে ধীরে চোখ মেলে, চোখে জমে থাকা জল টুপটুপ করে ঝরতে থাকে। সে কঠিন শীতল দৃষ্টিতে তাকিয়ে গলায় তীব্র হতাশা মিশিয়ে বলে, থেমে গেলেন কেন? আপনার যত রাগ আছে ঝাড়ুন আমার ওপর। আরো স্পর্শ করতে চান তো তাহলে করুন, আমি বাধা দিব না, কারণ তাতেও তো কিছু আসে যায় না আপনার। রুহান স্তব্ধ। সে বুঝতে পারে এই মুহূর্তে রুহির কণ্ঠে রাগ নেই, আছে ক্ষত, অপমান আর এক অপার অভিমান। সে এগিয়ে এসে দুহাত দিয়ে রুহির মুখটা নিজের দুহাতের আঁচলায় নেয়। তার কণ্ঠ কাঁপে, গলা রুদ্ধ হয়ে আসে। সে ফিসফিস করে বলে, আই এম সরি। রুহি শান্ত কণ্ঠে উত্তর দেয়, আপনি তো রাগ করে এমন করেন তাই না? যখন ইচ্ছা চেঁচান, টানেন, ছুঁড়ে ফেলেন আপনার ইচ্ছায় শেষ কথা, তাই না? তাহলে নিন, আরো গভীরভাবে স্পর্শ করুন আমাকে। এই স্পর্শই তো আপনি বোঝেন, আমার কথাগুলো তো নয়। রুহান এবার চুপচাপ রুহিকে জড়িয়ে ধরে, তার বুকের কাছে রুহির মাথাটা চেপে ধরে। রুহির মাথার উপরে নিজের থুতনি রেখে ফিসফিস করে বলে, আই এম সরি রুহি, বিশ্বাস করো তোমাকে অসম্মান করার সাহস আমার ছিল না কখনো। আমি শুধু তোমাকেই চেয়েছি। আমি তোমাকে আমার করে নিতে চাই রুহি, একেবারে হালালভাবে। রুহি চোখ বন্ধ করে রুহানের বুকের ধুকপুকানি শুনে। রুহানের গলার কাঁপুনি যেন তার বুক ভেদ করে যায়। তবে এই মুহূর্তে তার অভিমানটাই যেন বেশি। সে চোখ খোলে, কিন্তু মাথাটা সরায় না। কান্না, অভিমান আর অপমানের ভারে সে ভেজা কণ্ঠে ধীরভাবে বলে, আপনি যা করলেন সেটা ভালোবাসা নয়, সেটা নিজের ইচ্ছা চাপিয়ে দেয়া। আপনি আমার সম্মতির বাইরে গিয়েছেন। এই অসম্মানের জায়গা থেকে আমি আপনাকে চাই না। এক মুহূর্তে নিস্তব্ধতা। রুহানের নিঃশ্বাস যেন আটকে যায়। সে আস্তে করে রুহিকে ছেড়ে দেয়। তারপর রুহির চিবুক তুলে তার দু হাতের আঁচলায় রুহির মুখটা নিয়ে ফিসফিস করে বলে, তোমার কাছে আমি তপ্ত রাগী, অনিয়ন্ত্রিত রুহি, কারণ তুমি একমাত্র যার কাছে আমি নিজেকে হারিয়ে ফেলি। ভালোবাসি তোমায়, কিন্তু সেটা তোমাকে স্পর্শ করার জন্য নয় রুহি। রুহি রুহানের চোখের গভীরে তাকিয়ে কাপা কণ্ঠে বলে, তবু তো এখনো আমাকে স্পর্শ করেই আছেন। রুহান তড়িঘড়ি করে নিজের হাত দুটো নামিয়ে নিল। রুহি চোখে জল নিয়ে দৃঢ় কণ্ঠে বলে, ভালোবাসা কোনো অধিকার নয় রুহান সিদ্দিকী। ভালোবাসা অর্জন করতে হয়। আপনি সেটা হারিয়েছেন সেই মুহূর্তেই, যখন আমার ইচ্ছাকে অগ্রাহ্য করেছিলেন। অন্তত আমার কাছে আপনি চিরকালই একটি দাগ হয়ে থাকবেন, যেটা আমি সারা জীবন ভুলতে চাইবো, কিন্তু পারবো না। এই কথা বলেই আর এক মুহূর্তও দাঁড়ায় না, ব্যাগটা তুলে নিয়ে রুম ছেড়ে বেরিয়ে যায়। এদিকে রুহানের অন্তরটা যেন ছিন্ন ভিন্ন হয়ে যায়। আজ সবকিছু, সব অনুভব, সমস্ত আস্থা সে যেন চিরতরে হারিয়ে ফেলেছে। ভালোবাসার মানুষকে হারিয়েছে নিজের ভুলে। সত্যিই তো, সে বারবার রুহিকে ছুঁয়েছে তার ইচ্ছার বিরুদ্ধে। এটা কি সত্যিকারের ভালোবাসার প্রকাশ? না, সে হয়তো কোনোদিনই সেই প্রাপ্য ভালোবাসা পাবে না। রুহান আর নিজেকে ধরে রাখতে পারে না। পাগলের মতো ঘরে সবকিছু উলট পালট করে দেয়। দেয়ালের দিকে ধেয়ে গিয়ে ব্যান্ডেজ বাঁধা হাতে ঘুষি মারে। ফলস্বরূপ ফের রক্ত ঝরতে থাকে তার হাত থেকে, কিন্তু তাতেও তার অনুভূতিগুলো ভোতা হয় না। সে জানে আজ সে রুহির চোখে পানি এনেছে, তাকে কষ্ট দিয়েছে, অসম্মান করেছে। এই একটুকু ভাবনাই বুকটা জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে তাকে। রুহি সারা পথ নীরবে চোখে জল ফেলতে ফেলতেই বাড়ি ফিরল। তার কিছুই ভালো লাগছিল না। রুহান এত রাগ দেখায় কেন? কেন সে বলল রুহি নাকি মেহেরকে পছন্দ করে? একবারও তো তার মুখে জানতে চায়নি সে। উল্টো রুহান তার সাথে জোর জবরদস্তি করেছে, তার মতের বিরুদ্ধে গিয়ে স্পর্শ করে তাকে। সে তো চেয়েছিল রুহানের আবেগকে গুরুত্ব দিতে, কিন্তু রুহান তো বারবারই তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ছুঁয়ে এসেছে তাকে।
সে ঘরে ঢুকে কাঁধ থেকে ব্যাগটা অবহেলায় ছুড়ে দেয়। তারপর বিছানায় বসে দুপাশের চাদর চেপে ধরে। চোখের কোণে শব্দহীন কান্না নামে। ঠোঁট কাঁপছিল কান্নার চাপে, তবুও সে মাথা নিচু করে জল ফেলছে। বারবার রুহানের সেই স্পর্শগুলোর কথা মনে পড়ে, যেগুলো তার ভিতরে অজান্তেই অনুভব তৈরি করে দিয়েছে। সে না চাইলেও রুহানের সাথে বাধা পড়ে গেছে, কিন্তু সে এমন কাউকে চায় না যে তার সাথে এমন আচরণ করে। জোর করে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেয়। সে রুহানকে আরো ঘৃণা করবে, আরো বেশি করে। রুহির মা হয়তো তখন রান্নাঘরে ব্যস্ত ছিলেন। তিনি জানতেও পারেননি কখন রুহি ঘরে ঢুকেছে, আর জুহিও ঘরে নেই। হয়তো পাশের বাসার কারো সঙ্গে খেলতে বেরিয়েছে। জাহেদা বেগম রুমে পা রেখে রুহিকে এমন ভঙ্গিতে কান্না করতে দেখে হকচকিয়ে ছুটে এলেন। রুহির গালে হাত রেখে অস্থির কণ্ঠে বললেন, কি হয়েছে মা, কাঁদছিস কেন? রুহি যেন থমকে গেল। ভুলে গিয়েছিল তার মা তো ঘরেই আছেন। সে তাড়াতাড়ি চোখের পানি মুছে নিল। জাহেদা বেগম আবারও কৌতূহলী গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে বল আমায়। রুহি ধীরে ধীরে মায়ের দিকে তাকালো। তারপর মায়ের বুকে মুখ গুজে জড়িয়ে ধরে কাপা কণ্ঠে বলল, বাবার কথা মনে পড়ছে তাই। মেয়ের মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে জাহেদা বেগম বললেন, তাই বলে এভাবে কান্না করবি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। রোহিত চোখ মুছে মাথা তোলে। মায়ের দিকে তাকিয়ে ঠোঁটে মিথ্যা একটা হাসি আনে, ভেতরে দুঃখ চাপা দিয়ে। জাহেদা বেগম এবার একটু ফুরফুরে কণ্ঠে বললেন, অনন্যা এসেছিল কিছুক্ষণ আগে। তুই নাকি তার বন্ধু মেহের নামে কাউকে পছন্দ করিস, তা আমাকে বলিসনি কেন শুনি? রুহির কপালে ভাঁজ পড়ে গেল। কি বলছেন তার মা? সে মেহেরকে পছন্দ করে, তাও আবার এই কথা অনন্যা আপু বলেছে? সে এবার গলা শক্ত করে একরাশ বিস্ময় নিয়ে বলল, এসব কি যা তা বলছো আম্মু? আমি মেহেরকে পছন্দ করি এ কথা অনন্যা আপু বলেছে? হ্যাঁ, সে তো বলে গেল তোর আর মেহেরের বিয়ে ঠিক করবে। ছেলেটাও নাকি তোকে পছন্দ করে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে রুহির মুখটা আরো গম্ভীর হয়ে উঠল। মনে মনে ভাবে, অনন্যা আপু এতদূর ভেবে ফেলেছে? তার মানে কাল অনন্যা আপু রুহানের কথা নয়, মেহেরকে নিয়েই বলেছিল, আর আমি ভেবেছিলাম রুহানের কথা বলছে। আর রুহান আজকে যে বলল আমি মেহেরকে পছন্দ করে বিয়ে করতে চাই, তার মানে এসব অনন্যা আপুর কাছ থেকেই জেনেছে। হয়তো তাই। রুহি এবার তার মায়ের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, এসব মিসআন্ডারস্ট্যান্ডিং আম্মু। না তো আমি মেহেরকে পছন্দ করি, আর না তো উনি আমাকে পছন্দ করেন। জাহেদা বেগম এবার রুকুজকে বিস্ময়ের সাথে বললেন। তাহলে যে অনন্যা বলল? রুহি মাঝপথে থামিয়ে দিয়ে ধীর গলায় বলে, ভুল জানেন উনি। আমি আজকেই ওনার সাথে কথা বলবো, আর তুমি এসব ভেবো না। জাহেদা বেগমের মনটা কেমন খারাপ হয়ে গেল। একটা ক্ষীণ আশায় ভরসা পেয়েছিলেন তিনি। ভাবছিলেন এবার বুঝি মেয়ের জীবনে কিছু স্থিরতা আসবে, কিন্তু সে আশাটা ভেঙে চুরমার হয়ে গেল। তিনি ধীরে হালকা বিষণ্ণ গলায় বললেন, গোসল করে আয়, ভাত খাবি? রুহি মাথা নাড়ায়। তার মস্তিষ্কে ছড়িয়ে আছে অগণন চিন্তার ঢেউ, আর বুকটা ভারাক্রান্ত হয়ে আছে, যেন নিঃশ্বাস নিতেও কষ্ট। হয়তো সেও একটা কিছু অনুভব করেছিল, কিন্তু সেটা যেন কয়েক ঘন্টার মধ্যেই ছিন্ন ভিন্ন হয়ে গেছে। রুহি ব্যাগ থেকে মোবাইল বের করে অনন্যাকে বিকেলে একটা রেস্টুরেন্টে আসতে বলে। তারপর ফোনটা রেখে দেয় পাশে। গোসল সেরে খাবার খেয়ে বিছানায় গায়ে দেয় সে। চোখ বন্ধ করতেই রুহানের সেই বিষণ্ণ মুখের ছবি ভেসে ওঠে মনে। লোকটা এমন করলো কেন? যদি সত্যিই ভালোবাসতো তাহলে কেন তার মতামতের বিরুদ্ধে গিয়ে তাকে ছুঁয়েছিল? কেন? রুহি এক পাশ থেকে আরেক পাশে ঘুরে, তারপর ধীরে ধীরে হাত তুলে ঠোঁটে স্পর্শ করে। তার দেহে আবারও এক অদ্ভুত কাঁপন জেগে ওঠে। মনে হচ্ছিল রুহান যেন এখনো তাকে ছুঁয়ে আছে। রুহানের শরীরে সেই ঘ্রাণ এখনো লেগে আছে তার নাকে। সে কি সত্যি লোকটাকে ভুলে যেতে পারবে? পারছি বা কোথায়? ভোলার চেষ্টা করলেই তো আরো বেশি করে মনে পড়ে যায়। রুহি এবার বালিশে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ভাবা যায়, তার মতো শক্তপোক্ত একটা মেয়ে রুহানের কথা মনে করে কত শত চোখের অশ্রু বিসর্জন দিচ্ছে। বিকালবেলা রুহি দাঁড়িয়ে আছে এক রেস্তোরাঁর সামনে। তার চোখ বারবার রাস্তার দিকে। অনন্যার জন্য অপেক্ষায় আছে সে। কিছুক্ষণের মধ্যেই দূরে একটা কালো গাড়ি ভেসে উঠে দৃষ্টিসীমায়। রুহি চিনে ফেলে, এটাই অনন্যার গাড়ি। গাড়ি থেমে যায়। দরজা খুলে অনন্যা হাসি মুখে নেমে আসে। রুহিকে দেখে সে এগিয়ে এসে আপন ভঙ্গিতে তাকে জড়িয়ে ধরে। রুহিও মুচকি হেসে সেই আলিঙ্গনে নিজেকে মেলে দেয়। অনন্যা স্নেহময় কণ্ঠে বলে, চলো ভেতরে গিয়ে কথা বলি। কি? রুহি মাথা নাড়িয়ে সায় দেয়।
দুজনেই রেস্তোরাঁর ভেতরে প্রবেশ করে। একটা টেবিল বুক করে সেখানে বসে পড়ে। অর্ডারের সময় অনন্যা রুহিকে জিজ্ঞেস করে। খাবে বলো। রুহি শান্তভাবে মাথা নাড়িয়ে বলে, আমার খিদে নেই আপু, আমি কিছু খাবো না, আপনি আমার জন্য অর্ডার করুন। অনন্যা তৎক্ষণাৎ আপত্তি জানায়। তা কি করে হয়, কিছু না কিছু খেতেই হবে। রুহি এবার একটু কোমল স্বরে বলে, ঠিক আছে, শুধু একটা কোল্ড কফি নিব। অনন্যা আরো কিছু খাওয়াতে চাইলেও রুহি বিনয়ের সাথে না করে দেয়। শেষমেশ অনন্যা দুটো কোল্ড কফির অর্ডার দেয়। এরপর রুহির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, বলো তো এবার কি এমন জরুরি কথা বলবে। রুহি এবার একটা হালকা গলা খাকারি দেয়। তার গলায় যেন এক ধরনের দ্বিধা, কণ্ঠে একরাশ সংকোচ। সে ধীরে বলে, আপনি আমার আম্মুকে বলেছেন আমি মেহেরকে পছন্দ করি, আর আমাদের বিয়ের কথাও বলেছেন, কিন্তু আপু আমি তো ওনাকে পছন্দ করি না। এই কথা শোনার সাথে সাথেই অনন্যার হাসি মাখা মুখটা থমকে যায়। তার চোখ শুরু হয়ে আসে, গলার স্বরেও দেখা দেয় বিস্ময়। পছন্দ করো না, তাহলে কাল তুমি মেহেরকে রিজেক্ট করে দিয়েছো। রুহি মাথা নাড়ায়। তার গলার স্বর এবার আরো নিচু কিন্তু দৃঢ়। না আপু, কাল উনি তো আমাকে প্রপোজই করেনি। আমি আপনাকে বলছি সবটা, তবে তার আগে আপনি কথা দিন সব শুনে আপনি কোনো রকম রিয়েক্ট করবেন না। অনন্যা কিছুই বুঝে উঠতে পারছে না। তার মুখে স্পষ্ট বিভ্রান্তির রেখা। তবু সে রুহির কথায় মাথা নাড়ে, সম্মতি জানায়। রুহি এবার থেমে থাকা নিঃশ্বাস ফেলে তারপর একটানা বলতে শুরু করে। গতকাল সন্ধ্যায় ছাদে উঠতেই মেহের এক পায়ে গিয়ে এসে রুহির দিকে তাকিয়ে হালকা হাসে। সে রুহির দিকে তাকিয়ে মুচকি হেসে নরম কণ্ঠে বলে, মনে হচ্ছে তুমি বেশ নার্ভাস। রুহি চমকে উঠে দ্রুত তাকায় তার দিকে। মেহের আবারও হাসে এবং ফের বলে, নার্ভাস হওয়ার কিছুই নেই। তুমি ভাবছো আমি বুঝি এখন বলবো আমি তোমাকে পছন্দ করি, তাই তো? রুহি চট করে বলে ফেলে, না মানে, তাহলে আপনি কি বলার জন্য ছাদে এসেছেন? একটা পার্সোনাল কথা যেটা আমি অন্য কাউকে বললে অস্বস্তি বোধ করব, কিন্তু তোমাকে বললে মনটা হালকা লাগবে। রুহির কপালে ভাঁজ পড়ে। অস্বস্তি কণ্ঠে সে শুধায়, কেন? মেহের ধীরে রুহির মাথায় হাত রাখে। তার চোখে মুখে বেদনার ছাপ। সে এবার একটা দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে বলে, তোমার মতো দেখতে আমার একটা ছোট বোন ছিল রুহি। সে ছিল আমার চোখের মণি। আমি আমার সব কথা ওর সঙ্গে শেয়ার করতাম। একটা দিন যেত না ওকে কিছু বলে। সেও কখনো কিছু লুকায়নি আমার কাছ থেকে। তবে হ্যাঁ, একটা ভালো জিনিস ছিল যেটা নিয়ে ওর চোখে সবসময় স্বপ্ন ছিল, ভালোবাসা। সে একটা ছেলেকে ভালোবাসতো। আমি জানতাম সেটা ছেলেটা ওর জীবনের অনেকটা জায়গা দখল করে নিয়েছে। তবু বিশ্বাস করতাম আমার বোন এতটা বোকা না। মনে করেছিলাম ছেলেটাও ওকে ভালোবাসে, কিন্তু না, ছেলেটা আমার বোনকে ঠকায়, ভালোবাসা নয়, ওর অনুভূতিকে নিয়ে খেলেছে। আর সেই দিন আমি যখন বাসায় ফিরলাম তখন শুধু একটা চিরকুট ছিল টেবিলের ওপর। পাশেই মা কান্না করছিল আর আমার ছোট বোন নিঃশ্বাসহীন। জানো রুহি, তোমাকে প্রথম যেদিন দেখলাম তোমার চোখে মুখে ওর প্রতিচ্ছবি দেখতে পেলাম। তোমার চেহারাটা আমার বোনটার মতো। তোমার মধ্যেও আমার সেই ছোট্ট বোনটার ছায়া দেখি, যেন মনে হয় আমার বোনটা ফিরে এসেছে। তাই তোমার সঙ্গে কিছু কথা শেয়ার করতে এসেছি। মেহেরের কণ্ঠ ভারী হয়ে আসে। চোখের কোণে জমে থাকা জল এবার গড়িয়ে পড়ে। রুহির বুকটাও ভেঙে যায় যেন। এমন একটা মানুষকে সে ভুল বুঝেছিল, যিনি তাকে একজন ভাইয়ের মতো স্নেহ করেন, তার বোনের জায়গায় বসিয়ে ভালোবাসেন। রুহি ধীরে বলে, মন খারাপ করবেন না, হয়তো তার আয়ু এতটুকুই ছিল। মেহের জবাবে হেসে ফেলে। এরপর চোখের কোণে জমে থাকা অশ্রু মুছে রুহির দিকে তাকিয়ে বলে, তোমার সাথে অনন্যার বেশ ভাব আছে দেখলাম। রুহি মাথা নাড়িয়ে উত্তর দেয়, আপু খুব ভালো, কিন্তু আপনি কি শুধু এটা বলার জন্যই ছাদে এসেছেন? মেহের জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে ধীরে বলে, না। তাহলে কি? মেহের আকাশের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আই এম ইন লাভ উইথ অনন্যা। রুহি যেন হঠাৎ গাঢ় কিছু শুনে চমকে যায়। বিস্ময় ভরা কণ্ঠে বলে, কিন্তু আপু তো। মেহের রুহির মুখ দেখে হেসে ফেলে। এমন রিয়াকশন দিচ্ছ কেন? আর অনন্যা তো ডিভোর্সি, তাই না? রুহি নিঃশব্দে মাথা নাড়ে। মেহের এবার পকেটে হাত গুছে দূরের দিকে দৃষ্টি মেলে রেখে বলে, আমি কলেজ লাইফ থেকে অনন্যাকে ভালোবাসি রুহি। তখন বুঝতাম না অনুভূতির গভীরতা, কিন্তু ভার্সিটিতে উঠে বুঝি এটা আর সাধারণ পছন্দ নয়, আমি ওকে ভালোবাসি। কিন্তু তখন তো আমি কিছুই ছিলাম না, একজন স্টুডেন্ট, বেকার, নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াইয়ে ছিলাম।
বাবার টাকা থাকলেও নিজের পরিচয় তৈরিটা জরুরি ছিল, তাই সেই সময় অনুভূতিটা জানানোটা ছিল বোকামি। এর মধ্যেই অন্যার বিয়ে খবর এলো। মনে হলো বুকটা যেন ছিঁড়ে যাচ্ছে, কিন্তু কিছুই করণীয় ছিল না আমার। আমি পরিস্থিতি মেনে নিই, নিজেকে সামলে নিই, ওর সাথে সব যোগাযোগ বন্ধ করে দিই। তবে বিয়ের 1 বছর পর হঠাৎ শুনি ওর ডিভোর্স হয়ে গেছে।